আগের পর্বে উল্লেখ করেছিলাম বর্ধমান মহারাজাধিরাজ মহাতাব চাঁদ তার শ্যালক পুত্র ব্রহ্মপ্রসাদ নন্দেকে দত্তক নেন। তিনিই বর্ধমানের মহারাজাধিরাজ আফতাব চাঁদ বাহাদুর। 1877 সালের 14ই জানুয়ারি দিল্লি নিবাসী লালা লক্ষ্মীনারায়ণ খান্নার 8 বছরের কন্যা বিনোদেই দেবীর সাথে বিবাহ দেন মহারাজ মহাতাব চাঁদ আফতাব চাঁদের। বিয়ের পরেই তার বেয়াই লক্ষ্মীনারায়ণ খান্নাকে মাসিক বৃত্তি দিয়ে বর্ধমান শহরে বাড়ি করে দিলেন বর্ধমান মহারাজাধিরাজ মহাতাব চাঁদ বাহাদুর, যা আজও আছে এবং এই বাড়িটি আছে বর্তমানে শুলিপুকুর পাড়ে। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&Dতে। বাংলাদেশে বিয়ে হবে আর সমস্যা একটা থাকবে না তা হতে পারে না, এবং সংখ্যা হয়তো খুবই কম। তো এরকমই একটি সমস্যা দেখা দিয়েছিল বর্ধমান মহারাজ আফতাব চাঁদের বিবাহের সময়। তার যখন 12 বছর বয়স, পিতা মহাতাব চাঁদ দিল্লিতে সম্ভ্রান্ত পরিবারে পাত্রীর সন্ধান করছিলেন, কিন্তু বর্ধমান রাজপরিবার অধুনাপন্থী এবং এই পরিবারে কন্যা সম্প্রদান করলে কন্যার পিতাকে সমাজচ্যুত হয়ে থাকতে হবে। কাজেই অনেকেই বর্ধমান রাজপরিবারে কন্যা সম্প্রদান করতে রাজি হয় নাই। শেষ পর্যন্ত লক্ষ্মীনারায়ণ খান্না নামে এক সম্ভ্রান্ত ব্যক্তি তার 8 বছরের কন্যা বিনোদেই দেবীকে আফতাব চাঁদের হস্তে সম্প্রসারণ করতে মনস্থ করেন। কিন্তু বাধা আসে এবার তার নিজের পরিবারের ভেতর থেকে। তার স্ত্রী কোকা দেবী মেয়েকে নিয়ে চলে যান বাপের বাড়ি। তখন লক্ষ্মীনারায়ণ খান্না মেয়েকে নিজে কাছে রাখার জন্য কোর্টে মামলা দায়ের করেন। তাতে কেবলমাত্র তার কন্যাকে নিজের কাছে রাখতে পারার অধিকার পান, স্ত্রীকে নন। কারণ স্ত্রী কোকা দেবী স্বামীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। অভিযোগের প্রধান কারণ ছিল বর্ধমান রাজপরিবার অধুনাপন্থী এবং বিদেশি বিধর্মীয় সংস্পর্শী। সেই পরিবারে কন্যা সম্প্রদান করলে সমাজচ্যুত হওয়ার আশঙ্কা আছে। লক্ষ্মীনারায়ণ খান্না পুনরায় মামলা করেন কোর্টে। কোকা দেবীর অভিযোগ নাকচ করে লক্ষ্মীনারায়ণ খান্নার সপক্ষে রায় দেয়। তখন দিল্লিতে কন্যার বিবাহের আয়োজন করলে কিছু বিঘ্ন ঘটতে পারে মনে করে লক্ষ্মীনারায়ণ খান্না চলে আসেন বর্ধমানে। বর্ধমান মহারাজাধিরাজ মহাতাব চাঁদ তাদের পৃথক বাড়ির ব্যবস্থা করেছিলেন, সেখানেই তারা ওঠেন। মহারাজ তাদের মাসিক খরচের জন্য প্রায় 100 টাকা এবং পরে সেটা 200 টাকায় বরাদ্দ করেন। অতঃপর এইভাবে মহারাজ মহাতাব চাঁদ ও তদীয় কীর্তিমান পূর্বপুরুষগণ পশ্চিম দেশীয় বহুতর ক্ষত্রিয়কে বৈবাহিক সূত্রে এতদ্দেশে আনয়ন করত তাদের মাসিক বৃত্তি ও বাসোপযোগী আবাসবাটি প্রদান করিয়া বর্ধমান ও তার নিকটবর্তী স্থানসমূহে বাস করাইয়া গিয়াছেন, যার উল্লেখ আছে রাজবংশানুচরিতে। বর্ধমান মহারাজাধিরাজ আফতাব চাঁদ বাহাদুরের মৃত্যুর পর রাজবাড়িতে শুরু হয় ক্ষমতার দাবা খেলা। একদিকে তার পিতা বংশগোপাল নন্দে, আর একদিকে বর্ধমান মহারানী অধিরানী নারায়ণ কুমারী দেবী এবং আর একদিকে মহারানী বিনোদেই দেবী। মহারানী নারায়ণ কুমারী দেবী পরলোকপ্রাপ্ত স্বামী মহারাজাধিরাজ মহাতাব চাঁদের কৃত উইল মোতাবেক একাধিক দত্তক গ্রহণের ক্ষমতা থাকায় বংশগোপাল নন্দের অপর এক সন্তানকে দত্তক গ্রহণ করতে ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি এই জন্য শহরের প্রধান ব্যবহারজীবীদের নিকট সলা পরামর্শ করেন। কিন্তু শেষ পর্যন্ত মহারাজ আফতাব চাঁদ মহাতাবের উইলের শর্ত অনুসারে আইন মোতাবেক মহারানী বিনোদেই দেবীর দত্তক পুত্র গ্রহণের অধিকারী। যাই হোক, মহারানী অধিরানী নারায়ণ কুমারী এবং নাবালিকা
মহারানী বিনোদিনী দেবী উভয়ই একত্রে রাজ অন্তঃপুরে বসবাস করে আসছিলেন। কিন্তু বিনোদিনীর পিতা লালা লক্ষ্মীনারায়ণ খান্না বর্ধমানের কালেক্টর সাহেবের নিকট নাবালিকা মহারানীর অভিভাবক হিসেবে তাহার নিজ সন্নিধানে রাখার প্রার্থনা করেন এবং সেই মতো তিনি পিতৃ সান্নিধ্যেই থাকতেন। এই সময় লালা লক্ষ্মীনারায়ণ খান্না কন্যা বিনোদিনী দেবীকে তার দ্বিতীয় পত্নীর দুই পুত্রের মধ্যে যে কোনো একজনকে দত্তক গ্রহণ করার জন্য অনুরোধ করেন। বলা বাহুল্য, লক্ষ্মীনারায়ণ খান্নার এই দুই পুত্রই মহারানী বিনোদিনী দেবীর বৈমাত্রিক ভাই। তাদের মধ্যে জ্যৈষ্ঠকে দত্তক গ্রহণ করতে মহারানী ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু মহারানী অধিরানী নারায়ণ কুমারী দেবী মহারানী বিনোদিনী দেবীকে বলেন যে বৈমাত্র ভাতাকে দত্তক গ্রহণ করা শাস্ত্রসম্মত নয় এবং রীতিবিরুদ্ধ। রাজমাতা নারায়ণ কুমারী বংশগোপাল নন্দের পুত্রকে দত্তক গ্রহণের কথা বলেন, কিন্তু মহারানী বিনোদিনী দেবী মহারাজাধিরাজ আফতাবচাঁদের কৃত উইল মোতাবেক বংশগোপাল নন্দের কোনো পুত্রকেই দত্তক গ্রহণ করতে পারেন না। অপরদিকে মহারাজ আফতাবচাঁদ মহাতাব জীবিত অবস্থায় রাজা বনবিহারী কাপুরের জ্যৈষ্ঠ পুত্র বিজন বিহারী কাপুরকে কনিষ্ঠ পুত্র সুজন বিহারী কাপুর অকালে প্রয়াত হন, দত্তক গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং রাজা বনবিহারী কাপুরও এ ব্যাপারে কোনো হ্যাঁও বলেননি, আবার অতিরিক্ত কোনো আগ্রহ দেখাননি। এই দত্তক নিয়ে গণ্ডগোলের সময় কিছু ক্ষত্রিয় পরিবার তাদের পুত্রদেরকে নিয়ে রাজবাড়িতে দত্তক গ্রহণের জন্য প্রস্তাব দেন। দৃঢ়চেতা বুদ্ধিমতী মহারানী বিনোদিনী দেবী কাহারও কোনো প্রস্তাবে সম্মত না হয়ে শেষ পর্যন্ত দেওয়ানিরাজ রাজা বনবিহারী কাপুরের জ্যৈষ্ঠ পুত্র বিজন বিহারীকেই দত্তক গ্রহণের জন্য স্থির সিদ্ধান্ত আনিয়া বর্ধমানের তৎকালীন কালেক্টর মিস্টার টি.ই. কক্সহেড সাহেবের কাছে সুস্পষ্টভাবে জ্ঞাত করেন। মহারানী বিনোদিনী দেবী যখনই কোনো তার বৈমাত্রেয় ভাইকে অর্থাৎ পিতা লক্ষ্মীনারায়ণ খান্নার পুত্রদের মধ্যে দত্তক গ্রহণের ব্যবস্থা করেন, তখনই তার মৃত্যু হয়। এইভাবে লক্ষ্মীনারায়ণ খান্নার পরপর পুত্র সন্তানদের মৃত্যু হলে লক্ষ্মীনারায়ণ খান্নার সকল আশায় হতাশায় পরিণত হয়। মহারানী বিনোদিনী দেবীর অভিপ্রায় অবগত হয়ে কালেক্টর সাহেব 1886 খ্রিস্টাব্দের 3রা আগস্ট তারিখে বর্ধমানের কমিশনার সাহেব 676 ডাব্লু নম্বর পত্রে জ্ঞাত করেন। কমিশনার সাহেবও মহারানীর অভিপ্রায় প্রায় জ্ঞাত হয়েই সন্তুষ্ট হন এবং 1887 খ্রিস্টাব্দের 3রা ফেব্রুয়ারি তারিখে রেভিনিউ বোর্ডের সেক্রেটারিকে যে রিপোর্ট পাঠান তাতে উল্লেখ আছে লালা বনবিহারীর পুত্রটিকে মনোনীত করাই সর্বোৎকৃষ্ট হইয়াছে বলিয়া আমার ধারণা, এবং তিনি অর্থাৎ রাজা বনবিহারী কাপুর এই বিষয় বিবেচনা করার জন্য যে সময় পাইয়াছেন তাহাতে আমার বোধ হয় তিনি ইহাতে অমত করিবেন না। এই কথার উল্লেখ আছে রাজবংশানুচরিতে। মহারানী বিনোদিনী দেবীর পিতা লালা লক্ষ্মীনারায়ণ খান্নাও বিজন বিহারীকে দত্তক পুত্র গ্রহণ করার জন্য কর্তব্য বলে মনে করেন। এই সংবাদ সাধারণ প্রজাবর্গ ও রাজ সুবর্ণোদ্যায়ীগণ যৎপরণাস্তি আনন্দিত হয়েছিল। মহারানী বিনোদিনী দেবীর প্রস্তাবে দেওয়ানিরাজ বনবিহারী কাপুর সম্মত ছিলেন না। তার সৎ পরামর্শদাতা পরম হৈতৈষী ও অকৃত্রিম বন্ধু তৎকালীন গভর্নমেন্ট উকিল সত্য কিঙ্কর সেন বাহাদুর এবং সম্ভ্রান্ত ইংরেজ বন্ধুগণ তাকে বারবার অনুরোধ করার জন্য তিনি বিজন বিহারীকে দত্তক প্রদান করতে স্বীকৃত হন। বিশেষত মহারানীর পিতা লক্ষ্মীনারায়ণ খান্না বারবার বনবিহারী কাপুরকে অনুরোধ করেন। তিনি 1887 খ্রিস্টাব্দের 25শে ফেব্রুয়ারি তারিখে বর্ধমানের কমিশনার ও কালেক্টর সাহেব বাহাদুরকে ডেকে তাদের কাছে স্পষ্ট করে বলেন যে তিনি রাজা বনবিহারীর পুত্র ভিন্ন আর কাউকে দত্তক গ্রহণ করিবেন না। মহারানীর সঙ্গে সাক্ষাতে কালেক্টর মিস্টার ডাব্লু বি ওল্ড হেন সাহেব, কমিশনার সাহেব
বাহাদুরের নিকট উক্ত তারিখে যে 18-12 নম্বর রিপোর্ট প্রদান করেন তার তৃতীয় স্তম্ভে উক্ত বিষয়টি লিখিত আছে। সময় কালেক্টর ও কমিশনার সাহেব মহারানীর কী মত তা শোনার জন্য রাজঅন্তঃপুরে গমন করেন। সেই সময় মহারানীর পিতা ও রাজা সাহেব সেখানে উপস্থিত ছিলেন। মহারানী তাদের সবার সামনে পর্দার অন্তরাল থেকে রাজা সাহেবকে পুত্র প্রদান করার জন্য অনুরোধ করলে রাজা সাহেব 4টি শর্ত প্রস্তাব করেন। মহারানী উক্ত প্রস্তাবে সম্মত হন। রাজা সাহেব তখন পুত্র প্রদানেও সম্মত হন। প্রথম শর্ত হল লালা বনবিহারী কাপুর বালকের আইনসম্মত অভিভাবক হইবেন। দ্বিতীয় শর্ত হল যতদিন না মাতা ও পুত্রের মধ্যে পরস্পরের স্নেহ বিশেষ রূপে পরিবর্ধিত না হয় সে পর্যন্ত পুত্রটি প্রত্যহ 3-4 ঘন্টার অতিরিক্ত সময় মহারানীর নিকট অবস্থান করিবেন না। দত্তক পুত্র গৃহীত হইলেও পুত্রটি বাবার বাড়িতেই বাস করবেন। মাতা ও পুত্রের মধ্যে স্নেহ পরিবর্তিত হইলে পুত্র যখন মাতার নিকট অবস্থান করিবেন তখন মাঝে মধ্যে তার বাপের বাড়িতেও যেতে পারবেন। 3 নম্বর শর্ত হলো পুত্রকে তার বোনেদের কাছ থেকে আলাদা করা যাবে না। এবং চতুর্থ শর্ত হলো পুত্রের শিক্ষা, সহচর, শিক্ষক, চিকিৎসক, ভৃত্য প্রভৃতি তিনি নিযুক্ত করবেন এবং পুত্রের জন্য যা কিছু প্রয়োজন তা স্বয়ং তিনিই বন্দোবস্ত করবেন। এর উল্লেখ আছে রাজবংশানুচরিতের পৃষ্ঠা 220 এবং 221-এ। মহারানী বিনোদায়ী দেবী যখন একান্তই রাজা বনবিহারী কাপুরের পুত্রকে দত্তক গ্রহণ করবেন বলে স্থির সিদ্ধান্ত নিয়েছেন তখন বংশগোপাল নন্দে ও রাজমাতা মহারানী নারায়ণ কুমারী দেবী দত্তক গ্রহণ রহিত করার জন্য তার বিরুদ্ধে নানা প্রকার যুক্তি প্রদর্শন করতে থাকেন। তার অজ্ঞাতে যাতে দত্তক গ্রহণের অনুমতি প্রদান করা না হয় তার জন্য বোর্ডে একটি চিঠি প্রেরণ করেন। বোর্ডে আবেদন করিলেন যে নাবালিকা মহারানীর নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বনবিহারী বলপূর্বক তার এই দত্তক পুত্র গ্রহণ করাইছেন এবং বর্ধমানস্থ কোনো ক্ষত্রিয়ই ইদৃশ রীতি ও শাস্ত্র বহির্ভূত দত্তক গ্রহণের অনুমতি প্রদান করেনি, যার উল্লেখ আছে রাজবংশানুচরিত পৃষ্ঠা 222-এ। তাছাড়া রাজমাতা নারায়ণ কুমারী দেবী প্রধান আপত্তির জন্য 3টি কারণ দেখিয়েছিলেন। প্রথম হচ্ছে ভাগ্নেকে দত্তক পুত্র গ্রহণ করা বিধিসম্মত নয়। দ্বিতীয়, একমাত্র পুত্রকে দত্তক পুত্র গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ। তৃতীয়, 5 বছরের অধিক বয়স্ক বালককে দত্তক গ্রহণ করা নিয়ম বহির্ভূত। রাজবংশানুচরিত পৃষ্ঠা 226-এ আছে যে উপরোক্ত আপত্তির জন্য বোর্ড যেসব প্রামাণ্য দৃষ্টান্ত উল্লেখ করে মীমাংসা করেছিলেন তা সেগুলি হলো, প্রথম আপত্তির মীমাংসা হচ্ছে মিতাক্ষরা শাস্ত্র অনুসারে বা পাঞ্জাব প্রদেশের রীতি অনুসারে ভাগ্নেকে দত্তক গ্রহণ করা কোনো প্রতিবন্ধকতা নেই। দৃষ্টান্তস্বরূপ উক্ত আছে মহারাজাধিরাজ মহাতাব চাঁদ বাহাদুরের সহোদর ভ্রাতা শ্যামচাঁদ কাপুর তার ভাগ্নীয় পুত্রকে অমরচাঁদ কাপুরকে দত্তক গ্রহণ করেছিলেন। সেই সময় মহারাজ জীবিত ছিলেন এবং উক্ত দত্তক গ্রহণ সম্বন্ধে কোনো আপত্তি উত্থাপিত হয়নি, বরং তা ক্ষত্রিয় সমাজের মধ্যে ইহা রীতি ও শাস্ত্র অনুমোদিত বলিয়াই প্রতিপন্ন হয়েছে। দ্বিতীয় আপত্তির মীমাংসা, পাঞ্জাব প্রদেশীয় রীতি ও শাস্ত্র অনুসারে একমাত্র পুত্র অথবা জ্যৈষ্ঠ পুত্রকে দত্তক গ্রহণ করা যেতে পারে, তার কয়েকটি দৃষ্টান্ত প্রদর্শিত হয়েছে। মহারাজা মহাতাব চাঁদ বাহাদুর ও তার মহিষী মহারানী নারায়ণ কুমারী দেবী লালা বংশগোপাল নন্দের জ্যৈষ্ঠ ও একমাত্র পুত্র মহারাজাধিরাজ আফতাব চাঁদ মহাতাব বাহাদুরকে দত্তক পুত্র গ্রহণ করেছিলেন এবং ইহা যখন শাস্ত্র ও
রীতিসম্মত বলিয়া প্রতিপন্ন হয়েছিল, তখন রাজমাতা এই আপত্তি আদৌ গ্রাহ্য হতে পারে না। বোর্ড যখন এসব আপত্তির মীমাংসা করেন, তখন রাজমাতার পক্ষ থেকে মিস্টার উড্রফ ও মিস্টার পিউ, নাবালিকা মহারানীর পক্ষ থেকে অনারেবল স্যার চার্লস পল, অ্যাডভোকেট জেনারেল ও অনারেবল গ্রিফিথ ইভান্স বাদীপক্ষ ও প্রতিবাদীর পক্ষ সমর্থন করেছিলেন। ফলত বোর্ড বিজন বিহারীকে দত্তক গ্রহণ সম্পূর্ণ অনুমোদন করে বঙ্গেশ্বর এবং বালিকা মহারানীকে তাদের অভিপ্রায় জ্ঞাপন করেন। রাজবংশচরিত পৃষ্ঠা 227। এরপর মহারানী বিনোদিনী দেবী নিয়ম অনুসারে রাজমাতার অনুমতি প্রার্থনা করলে তিনি তা অগ্রাহ্য করেন এবং বিজন বিহারী ছাড়া অন্য কোনো ক্ষত্রিয় সন্তানকে দত্তক গ্রহণ করতে বলেন। কিন্তু মহারানী বিনোদিনী দেবী বিজন বিহারী ছাড়া অন্য কাউকেই দত্তক গ্রহণে সম্মত ছিলেন না। পরিশেষে বঙ্গেশ্বর স্যার স্টুয়ার্ট বেলি সাহেব সমস্যার সমাধান করতে বর্ধমানে আসেন। বঙ্গেশ্বর রাজবাড়িতে এসে মহারানী নারায়ণ কুমারী দেবী এবং মহারানী বিনোদিনী দেবীর সঙ্গে কথা বলার বেরিয়ে আসার পর সমস্ত জনগণের সামনে ঘোষণা করেন যে বিজন বিহারীকেই দত্তক গ্রহণ করার অনুমতি প্রদান করা হলো। অমনি চারদিকে গগনভেদী চিৎকার এবং শঙ্খ, কাঁসর, নহবত, রৌশন চৌকি প্রভৃতি বাদ্যযন্ত্রে রাজবাড়ি মুখরিত হয়ে ওঠে, যার উল্লেখ আছে রাজবংশচরিত পৃষ্ঠা 230-এ। এই উৎসবে বর্ধমানের তৎকালীন কালেক্টর W.B. ওল্ডহেম, কমিশনার মিস্টার উইলিয়ামস এবং বহু সম্ভ্রান্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও পদস্থ ইংরেজ কর্মচারীরাও যোগদান করেন। এই দত্তক পুত্রই পরবর্তীকালে বর্ধমানের মহারাজাধিরাজ বিজয়চাঁদ মহাতাপ। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকবেন বন্ধু। জয় হিন্দ।